পুরসভার অনুমতি ছাড়াই বাড়ি, বস্তি এবং কলোনি এলাকার বেআইনি এইসব বাড়ির এবার জলের দরে আইনি বৈধতা পাওয়ার সুযোগ। 3,27,000 টাকা রেগুলারাইজেশন ফির বদলে দিতে হবে মাত্র 42,000 টাকা। এতে সাধারণের যেমন সুরাহা হবে, তেমনি কলকাতা পুরসভারও আয় বাড়বে বলে আশা। ঘিঞ্জি এলাকা, তার মধ্যেই বাড়ি। ছোট জায়গায় বাড়ি তৈরি হয়েছে পুরসভার অনুমতি ছাড়াই। কলকাতার বিভিন্ন বস্তি ও কলোনি এলাকার এইসব বেআইনি বাড়ির এবার জলের দরে বেআইনি বৈধতা পাওয়ার সুযোগ। আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমি। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলেন আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা আর নন কমার্শিয়াল। সম্প্রতি ছোট জমিতে বাড়ি তৈরির অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। এবার আরেকটি পদক্ষেপ, বস্তি কলোনিতে ছোট জায়গায় তৈরি বেআইনি বাড়িগুলিকে অনেক কম টাকায় বৈধ করার উদ্যোগ পুরসভার, একদম জলের দরে। অনুমতি ছাড়া বাড়ি তৈরি করলে রেগুলারাইজেশন ফি নিয়ে বৈধতা দেয় পুরসভা। 3 তলা বাড়ির ক্ষেত্রে রেগুলারাইজেশন ফি ছিল 3,27,000 টাকা। এবার সেই রেগুলারাইজেশন ফি কমিয়ে করা হয়েছে মাত্র 42,000 টাকা, অর্থাৎ 2,85,000 টাকার সুরাহা। এটা তো জলের দরে হচ্ছে, 200% সুবিধা পেয়ে যাচ্ছে মানে বস্তিবাসী বা জনগণ। অনেকে আইন সম্বন্ধে কিছু জানে না বা তাদের অনেক রকম হ্যারেস হতো, তারা তো সেই দিক থেকে অনেক মুক্তি পাবে, তারা অনেক 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 উপকৃত হবে। এতে মানুষ তো চাইবেই যাতে সমস্ত জিনিস আইনত হোক, এতে তো মানুষেরই সুবিধা। মেয়র তো বললেন ফিজও কমে গেল, প্লাস জিনিসগুলো আইনত হয়ে যাবে। যে কোনো আইনত জিনিস তো সবসময় ভালো। শুধুমাত্র নিজের বাড়ির ক্ষেত্রেই এই ছাড় দেওয়া হবে। ফ্ল্যাট বা বাণিজ্যিক কারণে ব্যবহৃত বাড়ির ক্ষেত্রে এই সুবিধা মিলবে না। এই সুবিধা মিলবে শুধুমাত্র বস্তি ও কলোনি এলাকা এবং পাট্টা পাওয়া জমিতে তৈরি বাড়ির ক্ষেত্রে। যেরকম স্যাংশন প্ল্যান বিল্ডিং হয়, তো ওটা একটা চেকিং এর মতো থাকবে, সবকিছু ভালো জিনিসটা হবে। ধীরে ধীরে দেখবেন কিছু বছর পর দেখা যাবে কলকাতায় ইলিগাল বাড়ি আর নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে কলকাতার বস্তি বা কলোনি এলাকার ভোট গিয়েছে শাসক দলের ঝুড়িতে। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট, তার আগে বস্তি ও কলোনির বেআইনি বাড়িকে জলের দরে বৈধতা দিচ্ছে পুরসভা, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে অনেকের মত। পুরসভার আয় বাড়বে, এটা তো বাস্তব যে কলকাতা কর্পোরেশনের অর্থনৈতিক দিক দিয়ে একটু স্বাবলম্বনী হবে, যে এই অঞ্চল বা এই বাড়িগুলো থেকে যেটা 1 পয়সাও পাওয়া যেত না, কারণ অনেকেই এই বাড়িগুলো পারমিশন নেওয়ার জন্য চেষ্টা করতো না ভয়ে। হয়তো ভালো উদ্যোগ, এটা সাধুবাদ জানাই। এদিকে যেমন পুরসভার আয় বাড়বে, তেমনি বেআইনি নির্মাণ করে রাখার যে ঝোঁক সেটাও কমবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার মুক্তারাম বাবু স্ট্রিটের ছবিটা দেখাই। দেখুন, ভেঙে পড়েছে পুরনো বাড়ির একাংশ। সংস্কার চলছিল ওই বাড়িতে, আর সেই সংস্কার চলার সময় ভেঙে পড়ল পুরনো বাড়ি ভেঙে পড়ে একজন আহতও হয়েছেন। আহত ব্যক্তি ভর্তি হাসপাতালে। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ ও দমকল। হ্যাঁ, বাড়িটা তো অনেক পুরনোই, ভেতরে তৈরি হচ্ছিল, সামনের পজিশনটা ভেঙে পড়ে গেছে। শুনেছি কি যে ওপরে কেউ একজন ঝুলছিল, তাকে নামানো হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে তো পাচ্ছেন সামনে যে এখন ওগুলোকে সরানো হচ্ছে, যে ওনারা তদন্ত করতে চাইছেন কি যে ভেতরে আরো কেউ চাপা পড়ে গেছে কিনা, ওই জন্য সব ওনারা সরিয়ে দেখছেন। না, লোকগুলো একজন আটকি ছিল এখানে, ওকে তুলে নিয়ে গেছে হসপিটাল। একজন কেউ মিস্ত্রি মনে হচ্ছিল, কি মিস্ত্রি আছে ও, আর নিচে লোকগুলো ছিল না, ছিল 1-2 জন, তাহলেও পালিয়ে গেল। এখন তো এই যে যা ইটগুলো পড়া রয়েছে ওইটাই আছে। এই বাড়িটা ইন্টারনাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, এসে দেখি ইট বাড়িতে সব ভেঙে পড়েছে বাড়িটা, আর একজন ইনজোর্ড হয়েছে, ইনজোর্ডকে হসপিটালে নিয়ে গেছে। বর্তমানে কি পরিস্থিতি, ভেতরে কি কেউ আটকা? না, আমরা পুরো উঠে দেখেছি, কেউ নেই। একজন লেবার ঘোরাঘুরি করছিল, ওকে আমরা সরিয়ে দিয়েছি। এখানে কেউ ট্র্যাপড হয়নি? না না। এখানে এসে শুনলাম না ওদেরই একটা লেবার একটু ইনজোর্ড হয়েছে, তাকে হসপিটালে পাঠানো হয়েছে। এমনি আর কোনো ক্যাজুয়ালিটি হয়নি। যেহেতু গরমের দিন, একটু দুপুরবেলা আর রবিবার ছুটির দিন, লোকজন থাকে না, কারণ এই চত্বরটা অনেক খাবারের দোকান আছে, এখানে অনেক ভিড় থাকে। সেই রকম পরিস্থিতি হলে কিন্তু একটা বড় কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত।
আমার বাংলায় এবার আপনাদের ইরামের গল্প দেখাবো। এ যেন গল্প হলেও সত্যি। মাত্র 2 বছর বয়সে কিডনির জটিল রোগ। পার্ক সার্কাসের হাসপাতালে সেই চিকিৎসা শুরু হতে না হতেই শ্বাসকষ্ট আর বুকের ইনফেকশন ধরা পড়ে। ছোট্ট মেয়েকে পাঠাতে হয় ভেন্টিলেশনে, চলে ডায়ালিসিস। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ 6 বছরের ইরাম সাদ। উত্তর 24 পরগনার কাকিনাড়া এখানকার বাসিন্দা ইরাম সাদ। বাড়িতে মা, বাবা আর ভাই। 2 বছর বয়সে ছোট্ট মেয়ে ইরামের কিডনির সমস্যা ধরা পড়ে। জটিল রোগের চিকিৎসায় দীর্ঘ লড়াই, সব বাধা পেরিয়ে অনেকটাই সুস্থ ইরাম। 2 বছর বয়স থেকে ইরামের চোখ মুখ ফুলতে থাকে। তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যান মা বাবা। পরীক্ষায় কিডনির অসুখ ধরা পড়ে। ইরামকে পার্ক সার্কাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান ইরাম স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিনড্রোমে আক্রান্ত। টয়লেটের সঙ্গে প্রচুর প্রোটিন বেরিয়ে যায়, শরীরে জল ধরে রাখা যায় না। চিকিৎসা শুরু হতে না হতেই ইরামের বুকে সংক্রমণ ধরা পড়ে। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাকে 22 দিন ভেন্টিলেশনে রাখতে হয়, ডায়ালিসিসও করানো হয়। এখন ইরামের বয়স 6। দীর্ঘ লড়াইয়ের পর অনেকটাই সুস্থ। ওর নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ হয়। এই রোগে ম্যাক্সিমাম সময় ওষুধ দিলে ঠিক হয়ে যায়, কিন্তু ওর রোগটা একটু আলাদা ছিল। ওষুধ দিলেও ঠিক হচ্ছিল না, যাকে বলা হয় স্টেরয়েড রেজিস্ট্যান্ট। ইনফেকশন হয়ে খুবই বাজে হয়ে গিয়েছিল, নিউমোনিয়া হয়েছিল, ওকে ভেন্টিলেট করতে হয়েছিল, আর তার সঙ্গে ওকে ডায়ালিসিসও করতে হয়েছিল। ভগবানের দয়াতে ওখান থেকে তো অবভিয়াসলি বেরিয়ে এসেছে, তো এখন বেটার আছে ডেফিনেটলি। ইরামের বাবা ঠিকা শ্রমিক। তার দাবি কঠিন লড়াইয়ে পাশে পেয়েছেন চিকিৎসকদের। वो अचानक आँख का सूजन आ गया था और पेशाब रुक गया था, तो हम लोग ने डॉक्टर को दिखलाया। डॉक्टर को दिखलाने के बाद वो दवा दिया, उससे कंट्रोल नहीं हुआ। फिर हम लोग कल्याणी ले गए, डॉक्टर निर्मल बोल के प्रैक्टिस किए। 6 महीना या 3 महीना वहाँ पे इलाज कराए, फिर वहाँ से रेफर किया यहाँ पे, तब से हम लोग कंटिन्यू यहाँ पर है। बच्चा भी बहुत अच्छा है। সব বাধা জয় করে ইরাম এখন চিকিৎসক হতে চায়, আর ছোট্ট ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে সাধ্য করতে চায় চিকিৎসকরাও। আর যেভাবে তাকে মৃত্যুর মুখ থেকে স্লেট পদ্ধতিতে ডায়ালিসিস করে তাকে নতুন জীবন দিয়েছেন চিকিৎসকরা, তাতে তার পরিবারও আপ্লুত। তারাও ইরামের এই চিকিৎসক হওয়ার স্বপ্নকে অঙ্গীকারবদ্ধ করতে বদ্ধপরিকর। ক্যামেরায় সুমন ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। নতুন জেলা সভাপতির নাম ঘোষণার পরেই বিজেপিতে ক্ষোভ, একাধিক জায়গায় দলীয় কর্মীদের ক্ষোভ। বিক্ষোভের পেছনে তৃণমূলের হাত, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এই ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ সুকান্ত। নিচ থেকে উপরতলা বিজেপি পুরোটাই দ্বন্দ্বে ভরা। পাল্টা তোপ কুণালের। কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে, তাদেরকে বলবো এসে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে। গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। সভাপতি ঘোষণা হচ্ছে বিজেপির, মানছে না বিজেপি, বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, বলছে তৃণমূল। তাহলে তৃণমূলের এত ক্ষমতা যে বিজেপির মধ্যে ঢুকে তাদের সংগঠনটা তৃণমূল কর্মীরা স্থানীয় তারা চালান। আপনারা তো ওপর থেকেই গোষ্ঠীকন্দল শুরু হয় আপনাদের। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী বনাম সুকান্ত মজুমদার। ফলে গোটাটাই তো আপনাদের বনামে ভর্তি। তৎকাল বিজেপি, পুরনো বিজেপি, RSS বিজেপি সব ভাগ হয়ে আছে। তা তাদের একটা গোষ্ঠী পদ পেলে আর একটা গোষ্ঠী বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূল কি করবে?